নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের মার্কেট একটা মোটামুটি ভালো রিকভারি আমরা দেখতে পেয়েছি। তবে যেখানে ওপেন হয়েছিল সেখান থেকে ক্রমাগতই কিন্তু নিচের দিকে পড়েছে, দেখতে পাচ্ছেন। এই প্রথম কিছু মিনিটের মধ্যেই এই অনেকটা পড়ে যায় এবং আজকের দিনে ওপেন কত হয়েছিল? এই ওপেন হয়েছিল 24,280 এবং দেখতে পাচ্ছেন তারপরে দিনের বেশিরভাগ সময়টাই এই যে 24,280 তার নিচেই ট্রেডিং করে। অল্প কিছুক্ষণের জন্য একবারই 24,280 ওপরে উঠেছিল এবং দিনের শেষে ক্লোজ যেটা দিয়েছে সেটা হচ্ছে 24,261, মানে ওপেনিং এর থেকে নিচুতে এই নিফটি ফিফটি এটা আজকের দিনে ক্লোজ দিয়েছে। তবে মোটামুটি 1%-এর কাছাকাছি তেজি আজকে এই নিফটি ফিফটিতে আমরা দেখতে পেলাম। আর গতকাল এরকম সংকেত আসছিল যে আজকে মার্কেট ভালো পারফর্ম করতে পারে। এই আমেরিকান মার্কেট ডাউ জোন্সের যদি কথা বলি, দেখতে পাচ্ছেন এই বটম লেভেল থেকে ভালো রিকভারি দেখিয়েছিল। তারই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজিট, এখানে আমরা 1.38% তেজি দেখতে পেয়েছি এবং যদি বটম থেকে দেখেন মোটামুটি প্রায় 3%-এর কাছাকাছি এই যে নাসডাক কম্পোজিট এটা বেড়েছিল এবং তারই সঙ্গে সঙ্গে এই যে গিভ নিফটি এখান থেকেও ভালো সংকেত ছিল। তবে বর্তমানে যুদ্ধ পরিস্থিতিতে মার্কেট কেমন পারফর্ম করবে তার জন্য যে ইন্ডেক্সটা দেখার প্রয়োজন সেটা হচ্ছে ক্রুড অয়েলের দাম। এই ক্রুড অয়েলের যদি কথা বলি, গতকাল এই $119 পার ব্যারেলে পৌঁছে গিয়েছিল। দেখতে পাচ্ছেন এই জুন 17, 2022-এর পর থেকে এই প্রথম এই জায়গায় পৌঁছেছে এবং গত 40 বছরের মধ্যে এই একদিনে ক্রুড অয়েলে এত বড় তেজি এসেছিল। গতকাল দেখতেই পেয়েছিলেন এই যে ক্রুড অয়েল সেখানে প্রায় 29% তেজি দেখা গিয়েছিল, কিন্তু তারপরে গতকালও সেই যে ক্রুড অয়েল সেটা টপ লেভেলে টিকে থাকেনি এবং সেখান থেকে অনেকটা পড়েছে এবং আজকের দিনেও দেখতে পাচ্ছেন এই যে ক্রুড অয়েল এখানে ভালো পরিমাণে পতন দেখা গেছে। আর এই যে ক্রুড অয়েল এই ইন্ডেক্সটা এরকম ভাবেই চলে, মানে যখন বাড়বে একটা শার্প র্যালি দেখায়, বেশিক্ষণ কিন্তু টেকে না। দেখতে পাচ্ছেন যে ব্রেন্ট ক্রুড গতকাল 119-এ পৌঁছে গিয়েছিল সেটা আজকে 93 চলে এসেছে এবং একসময় এটা তো আরো অনেক নিচে নেমে গিয়েছিল। যেমনটা দেখতে পাচ্ছেন একদিনে এই ক্রুড অয়েল এটা 27% পড়ে গিয়েছে, এই $86 পার ব্যারেল পর্যন্ত চলে এসেছিল। আর এই ক্রুড অয়েলের দিক থেকে যে স্বস্তি দেখা যাচ্ছে এটাই কিন্তু আজকের দিনে মার্কেটকে উপরে তুলেছে। এই যে যুদ্ধ চলছে আমেরিকান মার্কেট, তার সঙ্গে সঙ্গে গ্লোবাল মার্কেট, গোল্ড সিলভার এগুলো তো একদিকে, আর এই ক্রুড অয়েল এটা কিন্তু আলাদা দিকে। এই বাকি জিনিসগুলো যেমনই হয়ে যাক তার ইম্প্যাক্ট আমাদের মার্কেটে পড়ে না, কিন্তু যখনই ক্রুড অয়েলে বড় কোনো ইম্প্যাক্ট দেখা যায় তারই উল্টো ইম্প্যাক্ট আমরা কিন্তু আমাদের মার্কেটেও দেখতে পাই। মানে যখনই ক্রুড অয়েল এটা খুব বেশি বেড়ে যায় তখন আমাদের মার্কেটে চাপ তৈরি হয়, আবার যখন এই ক্রুড অয়েল এটা এই টপ লেভেল থেকে পড়ে যায় তখন আমাদের মার্কেটে এই যে সবুজের চিহ্ন সেটা ফিরে আসে। এবং এরই এফেক্ট আমরা কিন্তু বিদেশি মার্কেটগুলোতেও দেখতে পেয়েছি, যেমন এই ডাউ জোন্সের ফিউচার্স এটা দেখতে পাচ্ছেন যখন ইন্ডিয়ান মার্কেট চলছিল তখন খুব ভালো পজিটিভে ট্রেড করছিল, এখন তো আস্তে আস্তে এই লাল নিশানে নেমে এসেছে। এবং এরই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক ফিউচার্স এতেও দেখতে পাচ্ছেন একই রকম প্যাটার্ন দেখা যাচ্ছে, মানে যখন আমাদের মার্কেট চলছিল এটাও কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছিল। আর বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের কিছু কথাবার্তার কারণে এই যে ক্রুড অয়েল সেটা টপ লেভেল থেকে পড়ে গেছে, আর এনার কারণে এই যে ক্রুড অয়েল সেটা কিন্তু এত বেশি বেড়েছে। এই ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলছেন, তিনি এটাই বলছেন যে এই যে যুদ্ধ সেটা খুব তাড়াতাড়ি শেষ হবে, তার মানে এমনটা নয় যে শান্তি চুক্তি হয়ে যাবে। এই আমেরিকা বলতে চাইছে এই ইরান তারা বিভিন্ন দিক থেকে দুর্বল হয়ে পড়েছে, মানে এই আমেরিকার সঙ্গে বেশি দিন লড়ার ক্ষমতা এই ইরানের নেই এবং এই ওয়ার এটা খুব তাড়াতাড়ি শেষ হবে। তার সঙ্গে সঙ্গে এটাও তিনি প্রেডিক্ট করেছেন যে অয়েল প্রাইস এটাও কিন্তু আগের মতো জায়গাতে ফিরে যাবে, মানে যুদ্ধের আগে যেই জায়গাতে ক্রুড অয়েল চলছিল সেরকম জায়গাতে পৌঁছবে। এবং তিনি এই কথাও বলেছেন যে স্টেট অফ হরমুজ সেটাকে তিনি টেক ওভারও করবেন, মানে বর্তমানে এই যে ইরান তারা কিন্তু এই যে স্টেট অফ হরমুজ এটাকে পুরোপুরিভাবে ব্লক করে রেখেছে, এইখান দিয়ে কোনো তৈলবাহী জাহাজ যেতে পারছে না এবং যার কারণেই মূলত এই যে ক্রুড অয়েলের প্রাইস সেটা বাড়ছে। তার সঙ্গে সঙ্গে এই যে ইসরায়েল তারাও কিন্তু ইরানের বিভিন্ন যে অয়েল ডিপো সেখানে মিসাইল ছুঁড়েছে, যার ফলে অনেক তেল নষ্ট হয়েছে, প্রোডাকশন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই স্টেট অফ হরমুজ এটা বন্ধ থাকার কারণে এই সৌদি আরব তার সঙ্গে সঙ্গে কুয়েত এদের মতো যে দেশগুলো রয়েছে তারা তেলের যে প্রোডাকশন সেটা কমিয়ে দিচ্ছে। তো এইখান থেকে যদি ডোনাল্ড ট্রাম্প তিনি এই স্টেট অফ হরমুজের কন্ট্রোল নিতে পারেন তাহলে বিভিন্ন দেশের যে তৈলবাহী জাহাজগুলো সেগুলো নিশ্চিন্তে চলাচল করতে পারবে, মানে তেলের যে সাপ্লাই সেটা কিন্তু আগের মতোই থাকবে। এবং তারই সঙ্গে সঙ্গে গতকাল এই রাশিয়ার প্রেসিডেন্ট এই ভ্লাদিমির পুতিন তার সঙ্গে এই ডোনাল্ড ট্রাম্পের সরাসরি ফোন কলে কথাবার্তা হয়েছে। দেখতে পাচ্ছেন সেখানে এই প্রস্তাবই রাখা হয়েছে যাতে ইরানের সঙ্গে যুদ্ধটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর শুধুমাত্র এই ইরানের যুদ্ধ নয়, দেখতে পাচ্ছেন তার সঙ্গে সঙ্গে রাশিয়ার সঙ্গে এই যে ইউক্রেন এদের যুদ্ধ চলছে সেই ব্যাপারেও আলোচনা হয়েছে। আর এই আলোচনাতেই দেখতে পাচ্ছেন এই যে আমেরিকা তারা কি করেছে, এই রাশিয়ান অয়েলের ওপর যে বিভিন্ন স্যাংশন লাগিয়ে রেখে দিয়েছিল সেটাও কিন্তু কিছুটা পরিমাণে মুছে দিয়েছে, মানে অনেক স্যাংশন কমিয়েছে। মানে বিভিন্ন দেশ যারা এই রাশিয়ার থেকে তেল কিনতে পারছিল না তারাও কিন্তু এখন এই রাশিয়ার থেকে তেল কিনতে পারবে, মানে তেলের চিন্তাটা এটা কিন্তু কমছে। তবে ডোনাল্ড ট্রাম্প যে বলছেন এই যুদ্ধ থামবে তার মানে এই নয় যে যুদ্ধ খুব তাড়াতাড়ি তিনি থামিয়ে দেবেন, তিনি এটাই বলেছেন যে এই যে যুদ্ধ সেটা তো তাড়াতাড়ি শেষ হবে, কিন্তু দেখতে পাচ্ছেন বাট ইউএস হ্যাজ নট ওন এনাফ ইয়েট, মানে যতটা পরিমাণে জেতার দরকার ততটা কিন্তু এখনো আমেরিকা জিততে পারেনি। মানে তিনি যে এটাই বলেছেন এই সপ্তাহে যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনা কম রয়েছে, হয়তোবা পরের
পরের সপ্তাহে এই যে যুদ্ধ সেটা কম হবে। তবে এই ট্রাম্প তিনি আগে যে একটা টাইমলাইন দিয়েছিলেন যে ইরানের সঙ্গে যুদ্ধটা 4 থেকে 5 সপ্তাহ ধরে চলতে পারে, সেই ব্যাপারে তিনি কিন্তু বলেছেন যে আমাদের যে টাইমলাইন দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু আমরা এখনো অনেক দূরে রয়েছি। মানে 1 মাসের যে টাইমলাইন সেটা কমপ্লিট হয়নি, তার আগেই এই যে যুদ্ধ সেটা শেষ হয়ে যাবে। তো সেই ব্যাপারে তিনি এটা বলেছেন প্রিটি কুইকলি। আর এসব খবরেই দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ান মার্কেট তো ভালো পারফর্ম করেইছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে এশিয়ান মার্কেট গুলো রয়েছে, ইউরোপিয়ান মার্কেট গুলো রয়েছে, এগুলোতেও ভালো তেজি দেখা যাচ্ছে। যেমন এই জার্মানির মার্কেট ড্যাক্স এটা 2.38% এই মুহূর্তে বাড়া রয়েছে। তারপরে ফুটসি 100 এটা 1.5% বাড়া। তারপরে ফ্রান্সের মার্কেট দেখতে পাচ্ছেন ক্যাক 40 এটা 1.63% বেড়েছে। ইউরোস্টক্স 2.29% বাড়া। বেশিরভাগই ইন্ডেক্স দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সবুজেই ট্রেড করছে। তারপরে জাপানের মার্কেট যে নিক্কেই এটাও দেখতে পাচ্ছেন 3.25% বেড়েছে। এই চীনের মার্কেট সাংহাই এটাও পজিটিভে ট্রেড হয়েছে। তারপরে এই হ্যাংসেং এটাও 2%-এর উপরে বাড়া। এবং এই সাউথ কোরিয়ার মার্কেট কোসপি এটাও 5.35% বেড়ে বন্ধ হয়েছে। তো গ্লোবাল মার্কেটে আজকে এই যে তেজি সেটা ফিরে এসেছে। তবে এই যে ক্রুড অয়েলের প্রাইস আজকের দিনে পড়েছে এই ব্যাপারটা স্থায়ী নাও হতে পারে। মানে শর্ট টার্মে আবার এই যে ক্রুড অয়েল এখানে কিন্তু জাম্প আসতে পারে, কারণ আজকের দিনেই দেখতে পাচ্ছেন এরকম আপডেট সামনে আসছে যে মোস্ট ইন্টেন্স ডে অফ ইউএস স্ট্রাইক অন ইরান। মানে আজকের দিনে এই আমেরিকা কিন্তু তারা আবার বড় পরিমাণে এই যে স্ট্রাইক সেটা করতে পারে। এবং এই যে ইরান রয়েছে তারাও কিন্তু ওয়ার্নিং দিচ্ছে ইট উইল ব্লক অয়েল আনটিল অ্যাটাকস এন্ড। মানে যতক্ষণ না এই আমেরিকা এবং ইসরায়েল এদের দিক থেকে এই অ্যাটাক সেটা বন্ধ হয় ততক্ষণ তারা এই যে হরমুজ প্রণালী রয়েছে সেটাকে বন্ধ করেই রাখবে। মানে ইরান এরা এটাই চাইছে যাতে ক্রুড অয়েলের দাম বেড়ে যায় এবং বিভিন্ন দেশ এই আমেরিকাকে যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানায় এবং আমেরিকা এই যে যুদ্ধ সেটা বন্ধ করে দেয়। আর আজকের দিনে যে বড় একটা অ্যাটাক হতে পারে সেটা কোনো রিপোর্টের মাধ্যমে সামনে আসেনি। দেখতে পাচ্ছেন এই আমেরিকার যে ডিফেন্স সেক্রেটারি রয়েছেন এই পিটি হেক্সেট তিনি কিন্তু এই কথা বলেছেন। আর এই যে সৌদি আরামকো এর যে সিইও রয়েছেন, মানে এই যে অয়েল প্রোডাকশন ইউনিট তার যে সিইও, এটা একটা বড় অয়েল কোম্পানি। তো সেখান থেকে তিনি এটাই বলছেন যে এই যুদ্ধের জন্য এই যে অয়েল মার্কেট মে ফেস ক্যাটাস্ট্রফিক কনসিকুয়েন্সেস। মানে যুদ্ধের জন্য অয়েল কোম্পানিগুলোতে খুবই খারাপ প্রভাব কিন্তু দেখা যেতে পারে। এরপরে গোল্ড সিলভার এখানে কেমন পারফরমেন্স দেখা যাচ্ছে। এতদিন যুদ্ধেই গোল্ড সিলভার এগুলোতে খুব ভালো র্যালি না এলেও আজকের দিনে মোটামুটি একটা ভালো পারফরমেন্স দেখা গেছে। যেমনটা দেখতে পাচ্ছেন এই যে গোল্ড ফিউচার্স এখানে একটা শার্প র্যালি এসেছে, এই সময় 2.25% বাড়া। তারপরে এই যে সিলভার ফিউচার্স এখানে 5%-এর কাছাকাছি তেজ দেখা গেছে। আর এই গোল্ড সিলভার এগুলো এতদিন কেন বাড়ছিল না, কারণ আমেরিকার যে ডলার ইন্ডেক্স রয়েছে সেখানে তেজি ছিল। কিন্তু আজকের দিনে যদি সেই ডলার ইন্ডেক্স খুলে দেখেন এইখানে দেখতে পাচ্ছেন 0.5%-এর উপরে পতন দেখা যাচ্ছে এই ডলার ইন্ডেক্সে। এবং এই ডলার ইন্ডেক্সে পতন দেখা যাওয়ার কারণেই এই গোল্ড সিলভার এগুলোতে ইনভেস্টরদের যে নজর সেটা গেছে এবং যার কারণে গোল্ড সিলভার বাড়ছে। আর এই তেলের প্রাইস হঠাৎ পড়ে যায়, দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ান রুপি এটাও আজকে হঠাৎ করে কিছুটা শক্তিশালী হয়েছে। এই 92.47 থেকে সরাসরি একটা ভালো তেজি এসেছে, তো নিচের দিকে পড়েছে। মানে আমাদের এই যে ইন্ডিয়ান রুপি সেটা কিন্তু শক্তিশালী হয়েছে, যেটাই 92-এর উপরে চলছিল প্রায় 92.5-এর কাছাকাছি, সেটাই 92-এর নিচে নেমে এসেছে। এরপরে চলুন বিভিন্ন ব্রড মার্কেট ইন্ডেক্সেস গুলো দেখে নিই। যেমন নিফটি 50 এটা তো এই 1%-এর কাছাকাছি বাড়া। নেক্সট 50 2.5% বেড়েছে। ব্যাংক 1.66%। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 1.90% বেড়েছে। মিড ক্যাপ সিলেক্ট 2%-এর উপরে বাড়া। তারপরে 100 200 500 দেখতে পাচ্ছেন 1.10%, 1.20% এবং 1.30% বেড়েছে। মিড ক্যাপ 50 মিড ক্যাপ 100 1.60%, 1.62% বাড়া। এবং এই স্মল ক্যাপ এখানেও ভালো তেজি দেখা গেছে। এই স্মল ক্যাপ 50 এটা 2.61% এবং এই স্মল ক্যাপ 100 এটা 2.12% বেড়েছে। আর তেমনি মার্কেটের যে ভোলাটিলিটি ইন্ডেক্স রয়েছে সেটাও আজকের দিনে কিন্তু অনেকটা ঠান্ডা হয়েছে। এই ইন্ডিয়ান ভিক্স দেখতে পাচ্ছেন প্রায় 19%-এর কাছাকাছি আজকের দিনে পড়েছে। আর ওভারঅল মার্কেট ব্রেথ কেমন ছিল, আজকে বাড়া শেয়ারের সংখ্যা অনেকটাই বেশি দেখতে পাচ্ছেন। যেখানে 673 খানা স্টক আজকের দিনে পড়েছে সেখানে বাড়া শেয়ারের সংখ্যা 2544 খানা। মানে একখানা পড়া শেয়ারের সামনে প্রায় কিন্তু 4খানা বাড়া শেয়ার ছিল। অনেকের এই যে পোর্টফোলিও সেগুলো আজকে হয়তো সবুজেই বন্ধ হয়েছে। এবং এই যে তেজি সেটাও কিন্তু ভালো ছিল, কারণ দেখতেই পাচ্ছেন এই স্মল ক্যাপ এবং তার সঙ্গে সঙ্গে মিড ক্যাপ এগুলো ভালো পারফরমেন্স দেখিয়েছে। আর সেক্টর ওয়াইজ কেমন পারফরমেন্স দেখা গেছে, এই নিফটি অটো এটা গতকাল 4% পড়েছিল, আজকে 3% রিকভারি দেখা গেছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 2% বেড়েছে। এফএমসিজি এটাও বেড়েছে। তারপরে এই আইটি দেখতে পাচ্ছেন বাকিগুলো ভালো পারফর্ম করেছে, কিন্তু এই আইটি আজকে পড়ে গেছে, এই 0.5% ডাউন। মিডিয়া 1.5% পড়েছে। মেটাল এটাও প্রায় 1.5%-এর কাছাকাছি পড়া। ফার্মা 1.39% বেড়েছে। পিএসইউ ব্যাংক এটাও গতকাল পড়েছিল, আজকে 2.21% বেড়েছে। প্রাইভেট ব্যাংক 1.97% বাড়া। এই রিয়েলটি এটা বেড়েছে 1.55%। গতকাল যেই সেক্টর যত বেশি পড়েছিল আজকে কিন্তু সেই সেক্টরে সেরকমই বেশি বেশি তেজি এসেছে। আর এরপরে একটা পুরো সেক্টর প্রকাশে ছিল, সেটা হচ্ছে ফার্টিলাইজার সেক্টর। যদি এই সেক্টরে কিছু কোম্পানি দেখেন, যেমন দেখতে পাচ্ছেন এই যে ফ্যাক্ট
সেক্টর রয়েছে এটা 20% আপার সার্কিট লাগিয়ে দিয়েছে। তারপরে এই RCF এটাও দেখতে পাচ্ছেন 16% বেড়েছে। তারপরে এই ডিপক ফার্টিলাইজার্স এটাও 5.5% আপ। তারপরে এই চম্বল ফার্টিলাইজার্স এটাও বেড়েছে 4.72%। আর এই ফার্টিলাইজার্স কোম্পানিগুলো কেন আজকের দিনে এত পরিমাণে বেড়েছে? কারণ দেখতে পাচ্ছেন বর্তমানে এই যে ক্রুড অয়েল সেখানেও সমস্যা দেখা যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে এই যে গ্যাস রয়েছে এখানেও কিন্তু সমস্যা দেখা যাচ্ছে। আর এই যে গ্যাস এটা যে শুধুমাত্র বাড়িতেই ব্যবহার করা হয় এমনটা নয়, বিভিন্ন কমার্শিয়াল গ্যাস রয়েছে, বিভিন্ন যে বড় বড় ফ্যাক্টরি সেখানেও বহু কাজে এই যে গ্যাস তার ব্যবহার করা হয়। এবং বর্তমানে এই গ্যাসের যে সাপ্লাই সেখানেও এই মিডিল ইস্টের যুদ্ধের কারণে সাপ্লাই ব্যাঘাত দেখা যাচ্ছে। এবং সেই ব্যাপারে কোন জায়গায় কেমন কি গ্যাস অ্যালোকেশন করা হবে সেই ব্যাপারে সরকারের তরফ থেকে আজকে কিছু বক্তব্য এসেছে। যেমন দেখতে পাচ্ছেন এই যে ডোমেস্টিক পাইপ গ্যাস মানে পাইপের মাধ্যমে যে গ্যাসগুলো বাড়িতে যায় সেখানে 100% অ্যাসুরেন্স দেওয়া হয়েছে, মানে সবার বাড়িতেই আগে যে পরিমাণে গ্যাস যেত সেরকম গ্যাস যাবে। এখানে কিন্তু এই যে সিলিন্ডার তার কথা বলা হচ্ছে না। তার সঙ্গে সঙ্গে এই ভেহিকেলের জন্য যে সিএনজির প্রয়োজন হয় সেখানেও 100% সাপ্লাই করা হবে। এছাড়াও অনেক কিছু সেক্টরে এই যে গ্যাসের পার্সেন্টেজ সেটা কাট করে দেওয়া হয়েছে। মানে আগে ধরুন কোন একটা সেক্টর এই 14 কেজি গ্যাস পেত, সেখানে বর্তমানে 7 কেজি যাবে, মানে হাফ করে দেওয়া হয়েছে। কিন্তু এই ফার্টিলাইজার্স যে সেক্টর রয়েছে সেখানে অনুমান করা হচ্ছিল এই যে ন্যাচারাল গ্যাসের সাপ্লাই সেটা অনেকটা বেশি কমানো হতে পারে। কিন্তু দেখতে পাচ্ছেন আজকের দিনে এই গভর্নমেন্টের এই ন্যাচারাল গ্যাসের সাপ্লাইয়ের রেগুলেশন অর্ডার আসার পরেও এই যে স্টকগুলো সেগুলো প্রায় 17% পর্যন্ত বেড়েছে। কি কারণে বেড়েছে? এই যে নতুন রেগুলেশন এসেছে সেখানে কি এই ফার্টিলাইজার সেক্টরকেও 100% অ্যালোকেট করা হবে বলা হয়েছে? তেমনটা না, দেখতে পাচ্ছেন এখানে এই 70% অ্যালোকেট করা হবে। তো গত 6 মাসে যে পরিমাণে এই গ্যাস সাপ্লাই করা হচ্ছিল তার অ্যাভারেজ বার করা হবে এবং সেই অ্যাভারেজের যে 70% সেটা কিন্তু এই যে ফার্টিলাইজার্স কোম্পানিগুলো রয়েছে সেগুলোকে অ্যালোকেট করা হবে। এবং এখানে এই কোম্পানিগুলো ভাবছিল এদের যে গ্যাসের পরিমাণ সেটা অনেক বেশি কাট করে দেওয়া হবে এবং সেখানে দেখতে পাচ্ছেন খুব বেশি কাট করা হয়নি, 30% কাট করা হয়েছে। এবং এই জন্যই আজকে এই ফার্টিলাইজার সেক্টর খুব ভালো পারফরমেন্স কিন্তু দেখিয়ে দিয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে গভর্নমেন্ট তারা এই অর্ডারও দিয়েছে এই অয়েল রিফাইনারি গুলোকে কিসের ব্যাপারে? এই যে এলপিজি প্রোডাকশন সেটাকে ইনক্রিজ বা বাড়াবার ব্যাপারে। এবং তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন কমিটিও গঠন করা হয়েছে কিসের ব্যাপারে? দেখতে পাচ্ছেন এই হোটেল এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এই যে গ্যাস অ্যালোকেশন করা হবে তার যে রেগুলেশন সেটা ঠিক করার ব্যাপারে। এবং সেরকমই কিছু কমিটি থেকে এই ডোমেস্টিক পাইপ গ্যাস তার সঙ্গে সঙ্গে সিএনজি এবং এই যে ফার্টিলাইজার সেক্টর এখানে কেমন কি অ্যালোকেশন করা হবে সেই ব্যাপারে অর্ডার সামনে এসেছে। তারপরে দেখতে পাচ্ছেন ইটারনাল লিমিটেড এবং তার সঙ্গে সঙ্গে সুইগি এইগুলোতে আজকে প্রেসার দেখা গেছে। যেখানে মার্কেটের বেশিরভাগ কোম্পানি ভালো পারফর্ম করেছে সেখানে কিন্তু এই কোম্পানিগুলো আজকে ভালোই প্রেসারে ছিল। কি কারণে প্রেসারে ছিল? কারণ দেখতেই পাচ্ছেন এই যে বিভিন্ন গ্যাস সিলিন্ডার রয়েছে সেখানে সাপ্লাই প্রবলেম দেখা যাচ্ছে। এই যে টাইম ফ্রেম সেটা অনেক জায়গায় বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এই এলপিজি সাপ্লাই এটা রিজিউম না করার কারণে দেখতে পাচ্ছেন এই যে বেঙ্গালুরু হোটেল অ্যাসোসিয়েশন তারা গতকালই বলে দিয়েছিল তারা বিভিন্ন হোটেল সেগুলোকে শাটডাউন করতে পারে, মানে বন্ধ করে রাখতে পারে। তারই সঙ্গে সঙ্গে রিসেন্টলি এই যে গ্যাস সিলিন্ডারের প্রাইস সেটাও বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এটা তো গেল বেঙ্গালুরুর ব্যাপার। এবং আজকের দিনে দেখতে পাচ্ছেন এই মুম্বাই এখান থেকে খবর এসেছে যে 20% মুম্বাই হোটেলস শাটডাউন, মানে মুম্বাইয়ের প্রায় 20% যে হোটেল সেগুলো এলপিজি সিলিন্ডারের প্রাইস বাড়ার জন্য এবং তার সঙ্গে সঙ্গে এই যে সাপ্লাই সেটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বন্ধ হয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে 50% মে ক্লোজ শুন, আর খুব তাড়াতাড়ি এই যে 50% সেটা বন্ধ হয়ে যেতে পারে। আর দেখতে পাচ্ছেন এটা এক জায়গাতে হচ্ছে না, বেঙ্গালুরু মুম্বাই এরকম আস্তে আস্তে আরো বিভিন্ন জায়গাতে এই যে প্রবলেম সেটা দেখা যাবে। আর এই যে হোটেল রয়েছে রেস্টুরেন্ট রয়েছে এগুলোতে যদি রান্না বান্নাই না হয় তাহলে কিন্তু এই যে সুইগি বলুন জোম্যাটো বলুন এই কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হবে। সেই কারণে কোম্পানি স্টকও পড়েছে। এরপরে যদি কিছু বাড়া শেয়ার দেখি, যেমন দেখতে পাচ্ছেন হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি লিমিটেড জবে থেকে মার্কেট এসেছে ইনভেস্টরদের একেবারেই পরিশান করে ছেড়েছে। দেখতে পাচ্ছেন একসময় প্রায় 1400-1500 টপ ছিল, সেখান থেকে এখন যদি দেখেন প্রায় 73-74% ডাউন হয়ে গেছে। তবে কোম্পানির যে ম্যানেজমেন্ট তারা খুবই স্ট্রং রয়েছে। আইটি সেক্টরে কাজ করা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি দেখতে পাচ্ছেন এই 6000 কোটির মার্কেট ক্যাপ রয়েছে। কি কারণে কোম্পানির স্টকটা এত বেশি বাড়লো? এইখানে যেমন দেখতে পাচ্ছেন কোম্পানি ফাইন্যান্সিয়াল ইয়ার 2027 যে গ্রোথ এক্সপেকটেশন সেটা বাড়িয়ে দিয়েছে। কত করেছে? 12.5% করেছে। এই কোম্পানি এআই সেক্টরে কাজ করছে। দেখতে পাচ্ছেন এআই ফার্স্ট স্ট্র্যাটেজি, মানে এআই কে প্রাধান্য দিয়ে তারা তাদের কাজ করছে। আর আগেই গ্রোথ গাইডেন্স এটা কত ছিল? দেখতে পাচ্ছেন 10% ছিল, সেখান থেকে 12.5% করে দিয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানি এআই টেকনোলজিকে যে কাজে লাগাচ্ছে তার জন্য ভালো নাম্বারও তারা কিন্তু দেখাচ্ছে। আর এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2028 জন্য দেখতে পাচ্ছেন কোম্পানি 15% গ্রোথের আশা করছে। তারপরে আদিত্য বিড়লা সান লাইফ এএমসি 12.37% বেড়েছে। এরপরে রেডিংটন লিমিটেড এটাই 10.78% বেড়েছে। এই রেডিংটন লিমিটেড এরা কি করে থাকে? বিভিন্ন যে স্মার্টফোন রয়েছে ল্যাপটপ রয়েছে তার ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করে থাকে আর এগুলো থেকেই কোম্পানি ইনকাম হয়। তো এই কোম্পানি একটা ক্লায়েন্ট রয়েছে সেটা হচ্ছে এই আইফোন। তো দেখতে পাচ্ছেন এই রিপোর্ট
রিপোর্ট সামনে আসছে এই আইকন কোম্পানির মোট প্রোডাকশনের এই যে 25% সেটাই ইন্ডিয়াতে শিফট করা হবে, মানে বহু পরিমাণে আইফোন এটাই ইন্ডিয়াতে তৈরি করা হবে। এবং এই খবরেই দেখতে পাচ্ছেন এই যে রেডিংটন লিমিটেড এখানে আজকের দিনে খুব ভালো তেজি দেখা গেল। তারপরে ফোর্স মোটরস লিমিটেড 7.70% বেড়েছে, এই যুদ্ধের খবরে পড়েও ছিল, সেখান থেকে আস্তে আস্তে রিকভারিও দেখাচ্ছে। এরপরে ডিকসন টেক লিমিটেড প্রায় 12.56% বেড়েছে। কিছু খবর এসেছে দেখতে পাচ্ছেন ডিকসন টেক শেয়ার জাম্প 13% আফটার এইচকেসি জেভি গেটস অ্যাপ্রুভাল। এই কোম্পানি একটা জয়েন্ট ভেঞ্চার করতে চাইছিল, তো সেই ব্যাপারে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভাল পেয়ে গেছে। আর এই জয়েন্ট ভেঞ্চার এখানে ডিকসন এদের এই 74% স্টেক থাকবে এবং এই যে রিমেনিং 26% স্টেক এটা থাকবে এই এইচকেসি এদের। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে নোমুরা নামে ব্রোকারটা রয়েছে তার এই কোম্পানিতে 50% আপসাইড মোমেন্টাম আসতে পারে এরকম আশাও করছে, মানে এখান থেকে 50% বাড়তেও পারে। আর এটা যাওয়াটাই স্বাভাবিক। দেখতে পাচ্ছেন কোম্পানিটা যদি দেখেন এই অল্প কয়েকদিন আগেই 18-19 হাজার এরকম জায়গাতে ট্রেড করছিল, সেখান থেকে 39-40% ইতিমধ্যেই পড়ে গেছে। যদি এর আগের লেভেলেও ফিরে যায় তাহলে কিন্তু মোটামুটি 40-45% এই যে তেজি সেটা দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে পিজি ইলেকট্রোপ্লাস্ট এটাই 5.68% বেড়েছে। এটাও এই এসি ফ্রিজ এই ধরনের যে জিনিসগুলো সেগুলো তৈরি করে থাকে। এবং এই কোম্পানিগুলোর জন্য আরো কিছু ভালো খবর আসছে, যেমন দেখতে পাচ্ছেন ইন্ডিয়া রিল্যাক্সিং এফডিআই রুলস ফর নেবারিং কান্ট্রিজ ইনক্লুডিং চায়না, মানে যে দেশগুলোর সঙ্গে আমাদের ইন্ডিয়া বর্ডার শেয়ার করে, মানে যে দেশগুলো বর্ডারের সঙ্গে যুক্ত রয়েছে, তো সেখানে যে এফডিআই রয়েছে তাদের জন্য আমাদের ইন্ডিয়া কিছু যে রুলস রয়েছে সেগুলো নরম করতে পারে। আর এরকমটা হলে দেখতে পাচ্ছেন এই যে চায়না তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কিছুটা মজবুত হবে। এবং এই চায়না থেকে বহু পরিমাণে মাল এই ডিকসন তার সঙ্গে সঙ্গে এই যে পিজি ইলেকট্রোপ্লাস্ট এরা কিন্তু নিয়ে আসে। আর এই কোম্পানিগুলোর জন্য আরো একটা ভালো খবর এটাই যে এই বছরে রেকর্ড ব্রেকিং গরম পড়তে চলেছে। যেমনটা দেখতে পাচ্ছেন এই মিড ফেব্রুয়ারিতেই এই যে টেম্পারেচার সেটা এই 30 ডিগ্রি সেন্টিগ্রেডের যে মার্ক সেটাকে টপকে গিয়েছিল। এবং মনে করা হচ্ছে 2025-এর তুলনায় এই যে 2026 এটা আরো বেশি গরম হবে। এর আগে 2025-এ বিভিন্ন কারণে এই যে গরম সেটা সেভাবে পড়েনি। আর এই ডিকসন টেক বলুন পিজি ইলেকট্রোপ্লাস্ট বলুন এই কোম্পানিগুলো কিন্তু এই এসি মেকিং এই সেগমেন্টে যুক্ত রয়েছে। মানে 2026 সালটা এই এসি কোম্পানিগুলো এবং তার সঙ্গে সঙ্গে এসি যে কোম্পানিজ রয়েছে এই ডিকসন টেক পিজি তার সঙ্গে সে অ্যাম্বার এন্টারপ্রাইজেস রয়েছে এদের জন্য ভালো হতে চলেছে। তারপরে তেজস নেটওয়ার্ক এটা রিসেন্টলি ভালো একটা টপ লাগিয়েছিল, সেখান থেকে আস্তে আস্তে পড়ছিল এবং মার্কেট আজকে রিকভারি দেখাতে এই স্টকটা 10%-এর আবার বেড়েও গেছে। এরপরে যদি পড়া শেয়ারগুলো দেখি এই পলিক্যাপ দেখতে পাচ্ছেন 6.12% ডাউন হয়েছে। শুধুমাত্র পলিক্যাপ নয়, এই ওয়ারিং সেগমেন্টে যে সমস্ত কোম্পানিগুলো কাজ করে থাকে সেগুলোতে আজকে পতন এসেছে। কেইআই ইন্ডাস্ট্রি এটাও দেখতে পাচ্ছেন 4.92% পড়েছে। এবং কিসের জন্য পড়েছে এই পলিক্যাপ এবং তার সঙ্গে সঙ্গে কেইআই ইন্ডাস্ট্রি, এখানে যেমনটা দেখতে পাচ্ছেন এই উইক ডিমান্ডের কারণে পড়েছে। এই কোম্পানি যে প্রোডাক্ট তৈরি করে সেখানে বর্তমানে যে ডিমান্ড সেটাও দুর্বল রয়েছে। পড়ার কারণটা দেখতে পাচ্ছেন অ্যাজ গ্রোথ কনসার্নস সার্ফেস অন উইক ডিমান্ড। এরপরে হেক্সাওয়ারটেক 2.82% ডাউন, তারপরে কোফোর্জ 2.32% পড়েছে। আর এই ফিনোলেক্স কেবিল এটাও এই কেবিল সেক্টর থেকে বিলং করছে, এটাই 3.21% পড়া। আর এরপরে চলুন একবার নিফটি ফিফটি দেখে নিই। এইখানে নিফটি ফিফটিতে দেখতে পাচ্ছেন 41টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে এবং 9টা কোম্পানি লাল নিশানে বন্ধ হয়েছে। আর এদের মধ্যে কোনগুলো সব থেকে বেশি ভালো এবং সব থেকে বেশি খারাপ পারফর্ম করেছে যদি টপ 5টা করে কোম্পানি দেখি, আজকের এই টপ গেনার হচ্ছে শ্রীরাম ফাইন্যান্স, খুব ভালো তেজি দেখিয়েছে, 8% বেড়ে গেছে। তারপরে আইচার মোটরস 3.84% বেড়েছে। টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল 3.73%, ইন্ডিগো বেড়ে গেছে 3.46% এবং মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা এটা 3.40% বেড়েছে। আর এখানে পড়েছে কোনগুলো, ইনফোসিস ডাউন হয়েছে 1.41%, তারপরে ইটার্নাল এটা 1.25% ডাউন, রিলায়েন্স পড়ে গেছে 0.92%, ভারতী এয়ারটেল এটা 0.59% পড়া এবং এই টিসিএস এটা পড়েছে 0.40%। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।